18 তারিখ একটা সিটি আছে, কয়টার দিকে দিবা সিটিটা? মিস 12টা থেকে মিস 12টা থেকে? তোমাদের এই 12টার পরের কোনো ক্লাস আছে? না মিস, ক্লাস নেই কোনো। আচ্ছা, তাহলে যদি 12টার দিকে, 12টা মানে বৃহস্পতিবার 12টায়, ঠিক আছে? ইয়েস মিস। এখন বৃহস্পতিবার 12টায় যদি দিতে চাও, তোমাদেরকে হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট খুলে দিব, মানে ক্লাসরুমে আর কি একটা অ্যাসাইনমেন্ট ফোল্ডার খুলে দিব। তো ওখানে তোমাদের ওই সিটি শিটটা তোমাদের আপলোড করতে হবে। আমি 12টার দিকে তোমাদেরকে একটা দিব, স্লাইড শেয়ার দিব, ওখানে কোশ্চেনটা থাকবে আর কি। তো তোমরা 20 মিনিট টাইম থাকবে তোমাদের। 20 মিনিট টাইমের মধ্যে তোমরা ওগুলো লিখবা, ফিগার থাকলে ফিগারটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ড্র করবা। তারপরে হচ্ছে ড্র করার পরে ওটা তারপরে ক্যামি স্ক্যানার দিয়ে কিভাবে ছবি তুলতে হয় জানো। আমি টোটাল তোমাদেরকে টাইম দিব 30 মিনিট, ঠিক আছে? এখন এই 30 মিনিটের মধ্যে তুমি আমাকে ফোল্ডারটা জমা দিতে হবে, তোমরা যেটা লিখবে ক্যামি স্ক্যানারে স্ক্যান করে জমা দিতে হবে। আর যেটা হচ্ছে 30 মিনিটের পরে কিন্তু অটোমেটিক ফোল্ডারটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর যদি কেউ সাবমিট করতে চাও, সাবমিট করতে পারবা না। কথা ক্লিয়ার? তোমরা তো আগেও দিছো নিশ্চয়, না? ম্যাম নেট স্লো থাকে তো, এতে সময় বেশি দিলে ভালো হইতো। এরকম স্লো থাকে? তোমরা তো আপলোড করতে আর কতক্ষণই বা টাইম লাগবে? ম্যাম স্ক্যান করে ম্যাম আপলোড করতে নেট ম্যাম অনেক টাইম লাগে। ম্যাম অনেক সময় ক্যামি স্ক্যানার প্রবলেম করে। প্রবলেম করার কথা না, তোমরা যেহেতু ক্লাস করতে পারতেছো, আপলোড করতে প্রবলেম হওয়ার তো কথা না। আমি তো এর আগেও সিটি নিয়েছি, তোমাদের কি রকম প্রবলেম করে? ক্যামি স্ক্যানারে ম্যাম আজকে ম্যাম নেট প্রবলেম বাইরে এসে ক্যামি স্ক্যানার তো জাস্ট ছবি তুলবো, এটা ক্যামি স্ক্যানার হঠাৎ করে ক্র্যাশ করে ম্যাম, কি হয়েছে ম্যাম? কি জানি হয় ম্যাম, হঠাৎ আমি তো ক্যামি স্ক্যানার ইউজ করি, আমাকে কথা বলে তো লাভ না। আমি তো কখনো কোনো প্রবলেম ফেস করি না ক্যামি স্ক্যানারে। আমি তো ক্যামি স্ক্যানার অনেকদিন ধরে ইউজ করি, তোমাদের কি ক্র্যাশ হয় আমি তো বুঝতেছি না। মিস টাইমটা একটু বাড়ালে মিস ভালো হয়। তোমাদের তো টাইম আমি বাড়াই দিচ্ছি তোমাদের। ম্যাডাম আমরা কেউ প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করি না তো। আমিও তো প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করি না, কি কথাবার্তা বলো? তোমার এটার জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে হয়? জিনিসটা হচ্ছে সময় আর কি ডিভাইসের উপরে ডিপেন্ড করে, ডিভাইস ভালো খারাপ হইলো আর কি অনেক সময় প্রবলেম। আমার শোনো, আমাকে তোমরা শিখাতে আসিও না, ঠিক আছে? আমি জানি তো কি প্রবলেম করে কি প্রবলেম করে না। হতে পারে ঠিক আছে নেটের সমস্যা, নেটের সমস্যা হলে তো তুমি জুমের ভিডিওতে ঢুকতে পারবে না, ক্লাস করতে পারবে না যদি নেটের সমস্যা হয়। সেখানে আপলোড করাটা তো আরেকটা বিষয়, একই বিষয়। তোমার নেট কানেকশনে যদি না থাকে তুমি তো সিটি দিতে পারবে না। এখন যেটা হচ্ছে তোমাদেরকে 20 মিনিট তো সময় দিচ্ছি, ঠিক আছে? আমি যেটা করতে পারি ম্যাক্সিমাম তোমাদেরকে 15 মিনিট টাইম দিতে পারি, যদিও এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। 20 মিনিটের পর 15 মিনিট মিনস হচ্ছে 35 মিনিট টাইম রাখবো, ঠিক আছে? তোমরা যখন বলতেছো যে তোমাদের অনেক সমস্যা হয়, তাহলে আমি আরো 5 মিনিট বাড়াই দিচ্ছি। 35 মিনিটের মধ্যে তোমাদের এটা অবশ্যই কি করতে হবে, সাবমিট করতে হবে। আমি 35 মিনিটের মধ্যে যাদেরটা পাইছি তাদেরটাই দেখবো, এরপরে যদি কেউ জমা দাও সেটা কি করবো না, অ্যাকসেপ্ট করবো না। আর তোমাদের তো তোমরা কোনটা ইউজ করো? তোমরা ওয়াইফাই ইউজ করো নাকি কি ইউজ করো? হটস্পট ইউজ করো? কোনটা ইউজ করো? যেটাই ইউজ করো আশা করি সিটি দেওয়ার সময় ওভাবে সিরিয়াসলি বসবা, যেটাতে ডিস্টার্ব করো ওইটা অ্যাভয়েড করে আরেকটা নিয়ে বসবা। আর টাইম তো বললাম 35 মিনিট, তাহলে সর্বোচ্চ দিব। ওই 35 মিনিটের মধ্যে তোমাদেরকে সিটি শেষ করে ফাইল আপলোড করতে হবে। আর সিটিতে তোমাদের যেগুলো ফিগার ওগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। এগুলো আর নতুন করে কিছু বলার নাই, খাতা পরিষ্কার রাখতে হবে। আর তোমাদের সিটি যে শিটটাতে লিখবা, ঠিক আছে, ওইটা অবশ্যই তোমরা রেখে দিবা। তোমরা যখন আসবা ভার্সিটিতে তোমাদেরকে তখন এগুলো জমা দিতে হবে। সিটি যেগুলোতে দিলা সেই শিটগুলো তোমাদেরকে জমা দিতে হবে, এগুলো নষ্ট করবা না। যেগুলোতে সিটি দিছো ওই শিটগুলো অবশ্যই তোমরা রেখে দিবা যত্ন করে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম পেন্সিল দিয়ে লিখলে ম্যাম অনেক সময় পিডিএফ বানানোর সময় লেখা মানে পেন্সিলে লেখা বলি না আমি, পেন্সিলে ফিগার। জি ম্যাম, ওই ফিগারটা ম্যাম দেখা যায় না। ফিগারটা দেখা যাবে না কেন? তুমি ডার্ক ফিগার দিয়ে আঁকো। আচ্ছা ডার্ক তুমি পেন্সিল দিয়ে আঁকো, সমস্যা নেই। আর তোমাদের যদি তাও কনফিউশন থাকে, হ্যাঁ যদি কনফিউশন থাকে, আমি কলম দিয়ে আঁকতে মানা করতেছি এই জন্যই যে তোমরা কলম দিয়ে আঁকলে একবার যদি আঁকতে ভুল হয়
তখন তোমাদের কি আর মুছার সুযোগ থাকবে না, আবার মুছতে গেলেও তোমরা কাটাকাটি করে বিশ্রী করে ফেলবা। ঠিক আছে, এখন তোমার যদি ওই কনফিডেন্স থাকে যে আমি কলম দিয়ে আঁকবো, একবারেই নিখুঁত ভাবে আঁকবো, কোনো কাটাকাটি হবে না, অপরিষ্কার হবে না, ঠিক আছে, তাহলে তোমরা কলম ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আর তোমরা যদি মনে করো যে না আমার মুছামুছি করতে হবে, আমার রিস্ক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমার পেন্সিল ইউজ করাই বেটার, যাতে খাতাটা পরিষ্কার থাকে। শুধুমাত্র লিখলে তো হবে না, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও কি থাকবে, মার্ক ডিপেন্ড করবে। আচ্ছা আসো আমাদের আজকে টপিকটা শুরু করি। মোটামুটি 119 জন আসছে। আমার স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস মিস। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল ড্যাম। আজকে শুরু করব। এই চ্যাপ্টারটাতে 4টা পার্ট আসলে। ড্যামে অনেক কিছু আমরা কভার করছি, তো মোটামুটি কিছু জিনিস ঘুরে ফিরে পরের পার্ট গুলোতেও আছে। তো ওই পরের পার্ট গুলোতে আমরা যেগুলো ড্যামে পড়াই ফেলছি ওই জিনিসগুলো স্কিপ করব। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে রিজার্ভার। রিজার্ভারটা কি বলো তো দেখি? ম্যাম ক্লাসটা হ্যাঁ। রেকর্ড করলে ভালো হতো। আমি তো ভুলে যাই। তোমার তো ক্লাস এখন শুনবা না, তোমরা রেকর্ড করে আমাকে রেকর্ড করতে বলে তোমরা এখন ঘুমাবা নাকি? আমি ক্লাস করি তো ম্যাম, মাঝে মাঝে নেটের সমস্যা হয় তো, পরে যদি দেখা লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ভুলে যাই রেকর্ড করতে। ঠিক আছে, মনে করাই দেওয়ার জন্য থ্যাংক ইউ। এখন দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিজার্ভার। আমরা রিজার্ভারটা কি জিনিস কেউ বলতে পারো? রিজার্ভার কি? ম্যাম যেখানে মানে পানি জমে থাকে। হ্যাঁ, আমরা ড্যামটা ক্রিয়েট করি যেখানে পানি আটকানোর জন্য। ঠিক আছে, যে পোর্শনটাতে পানি আটকে রাখা হয় সেটাকে বলা হচ্ছে রিজার্ভার। তো রিজার্ভার বেসিনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো কি হতে হবে, যেমন রিজার্ভার বেসিন হ্যাজ টু বি ভেরি স্টেবল হতে হবে যখন ফুল অফ ওয়াটার, যখন এটার পরিপূর্ণ থাকবে পানিতে, সে অবস্থায় রিজার্ভার বেসিনটাকে কি হতে হবে, ক্যাপেবল হতে হবে, যাতে হচ্ছে কি সে পানিটাকে ক্যারি করতে পারে as it greatly counts toward the success of the dam. Otherwise সে যদি ফেল করে, সে যদি ক্যাপেবল না হয় যে পানির ওয়েটটাকে ক্যারি করতে, সে যদি স্টেবল না হয়, তাহলে হচ্ছে কি আমার পুরো ড্যামটা সহ কি করবে, আমার সিস্টেমটা ফেল করবে। Among the requirement of reservoir requiremenটের মধ্যে it is very essential that the entire basin should be watertight. রিজার্ভার যে বেসিন আছে সেটাকে অবশ্যই কি হতে হবে, ওয়াটার টাইট হতে হবে, সেটাতে কোনো ধরনের লিকেজ থাকবে না। যদি ধরো আমার রিজার্ভারের বেসিনে লিকেজ আছে, তাহলে তুমি যতই পানি হচ্ছে কি ওখানে জমা হোক, আলটিমেটলি কি হবে, সেই লিকেজ দিয়ে রিজার্ভারের বেসিনের নিচে যে লিকেজ আছে সেই লিকেজ দিয়ে পানি কি করবে, পাস করবে। পানি পাস করার ফলে সেখানে তোমার কখনো হচ্ছে কি হাইয়েস্ট লেভেল অফ ওয়াটার কখনো জমা হবে না। যতই পানির ফ্লো হয়ে এখানে জমা হোক, যেহেতু লিকেজ হবে, লিকেজের জন্য পানি হচ্ছে কি জমা হবে না, পানি কি করবে, পাস করে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, রিজার্ভার বেসিনটাকে ওয়াটার টাইট হতে হবে। any leakage will reduce the amount of water available, যেটা আমি এখনই বললাম, যদি কোনো লিকেজ থাকে তাহলে যতটুকু পানি থাকবে সে পানিটা আমরা জমা রাখতে পারবো না, সেই পানির পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে। তখন কি হবে, সেটা কি ব্যাঘাত ঘটবে কিসে, পাওয়ার জেনারেশন, ইরিগেশন, ওয়াটার সাপ্লাইয়ের জন্য যে আমার পানির দরকার, সে ততটুকু পরিমাণ পানি আমি সেখানে স্টোর করতে পারবো না। a considerable amount of leakage may make a dam ineffective. এখন একটা লিকেজেরও একটা অ্যামাউন্ট আছে। লিকেজ ধরো যদি অল্প পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে আমার, দেখো এখন লিকেজ যদি তোমাদের অল্প পরিমাণে চিন্তা করো, যদি লিকেজের পরিমাণ অল্প হয় তাহলে সেটা হচ্ছে কি কোনোভাবে আমরা নেগলেক্ট করতে পারি, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ লিকেজ হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, অবশ্যই আমার ড্যামটা ফেল করবে। আবার একটা জিনিস চিন্তা করতে হবে, আমার ইনিশিয়াল অবস্থায় ধরো লিকেজের অ্যামাউন্ট হচ্ছে কি কম, কিন্তু আলটিমেটলি একটা সময় কি হবে, ওয়াটারের প্রেশারের জন্য কি হবে, ওয়াটার ফ্লো এর জন্য ছোট লিকেজটা অনেক একসময় কি হবে, সাইজে বড় হয়ে যাবে। তো সেই জন্য আমাদের যতটুকু সম্ভব আমাদের এটা অবশ্যই চিন্তা করতে হবে যাতে কোনো ধরনের লিকেজ না থাকে, কারণ আলটিমেটলি লিকেজটা ওয়াটার ফ্লো এর জন্য একসময় কি হবে, বড় সাইজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা কোনোভাবে
রিজার্ভারে পানি ধরে রাখতে পারবো না, আলটিমেটলি হচ্ছে কি আমার ড্যামটা ফেল করবে। অলসো ইট মে মেক দ্য রক উইক, এটা কি করতে পারে, রকটাকে উইক করতে পারে, কজ ইরোশন অ্যাট দ্য ফাউন্ডেশন অ্যান্ড জেনারেট অ্যান আপওয়ার্ড থার্স্ট। মানে হচ্ছে আমার যদি কি থাকে, লিকেজ থাকে, ধরো একটা লিকেজ আসছে, তো সেটা কি করবে, সেটা লিকেজ থাকলে সেখানে কি হবে, যেমন ধরো আমার যদি এটা ড্যাম হয়, ধরো এটা ড্যাম, আমার যদি এখানে হয় ধরো একটা পোর্শনে লিকেজ আসছে, তো আলটিমেটলি লিকেজ থাকলে কি হবে, এখানে পানি ফ্লো করতে থাকবে। ধরো এই ওয়ালটা নাই, এই জিনিসটা স্কিপ করো, এই কাট অফ ওয়ালটা নাই, ধরো এটা হচ্ছে কি প্লেন একটা জায়গা, তো আলটিমেটলি ধরো এখানে যদি লিকেজ থাকে সেখানে কি করবে, পানি ফ্লো করবে, আস্তে আস্তে পানি ফ্লো করতে করতে এক পর্যায়ে পানি ফ্লো করে এই পোর্শনে চলে আসবে। তাহলে এখানে কি হয়ে গেল, একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, এই চ্যানেল বরাবর কি ফ্লো করতেছে, পানি ফ্লো করতেছে। তাহলে আলটিমেটলি দেখো এই উপরে যে ড্যাম পোর্শনটা সেটা কি হয়ে গেল, সেই যে একটা ফাউন্ডেশন দ্বারা হচ্ছে কি ফাউন্ডেশনের উপর ভর করে দাঁড়িয়েছিল, তো সেই ফাউন্ডেশনটা কি হয়ে গেল, এখন উইক হয়ে গেল। সে এই যে চ্যানেল দিয়ে পানি ফ্লো করতেছে, সেই পানিগুলো কি করবে, একটা আপওয়ার্ড থ্রাস্ট ক্রিয়েট করবে, প্লাস হচ্ছে এদিকের ওয়াটার তাকে কি করবে, চাপ দিবে। হ্যাঁ, এদিকে চাপ দিবে, আর নিচের পানি কি করবে, তাকে উপরের দিকে ধাক্কা দিবে। তো আলটিমেটলি সে কি হবে, ড্যামটা আর নিজের পজিশনে থাকবে না, ড্যামটা কি করবে, পড়ে যাবে, মানে ওর পজিশন থেকে সে সরে যাবে। তো সেটাই বলতে চাচ্ছে এখানে যে দেখো, ইট মে কজ দ্য, যদি কোনো লিকেজ থাকে তো রকটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। ইরোশন হবে কোথায়, ফাউন্ডেশনের নিচে, আমি যেখানে ড্যামের নিচে যে ফাউন্ডেশন আছে সেখানে ইরোশন হবে, এবং জেনারেট করবে কি একটা আপওয়ার্ড থ্রাস্ট ক্রিয়েট করবে। এক্সেসিভ আনকন্ট্রোল লিকেজ ফ্রম আন্ডার দ্য ফাউন্ডেশন মে আলটিমেটলি কজ স্লাইডিং ডাউন অফ দ্য ড্যাম স্ট্রাকচার, যেটা একটু আগে বললাম যে আমার হচ্ছে কি ড্যামের যদি কোনো লিকেজ থাকে সেখানে কি হবে, ইরোশন হয়ে ফাউন্ডেশনটা কি করবে, আমার ফাউন্ডেশনের ভিতর দিয়ে চ্যানেল ক্রিয়েট হবে, সেই চ্যানেল থেকে কি করবে, পানি ড্যামকে একটা আপওয়ার্ড থ্রাস্ট দিবে। তো এখন এই লিকেজের জন্য কি হবে, ফাউন্ডেশনের থেকে যে লিকেজ হচ্ছে ফাউন্ডেশনে, সেই লিকেজের জন্য কি হবে, সেখানে ড্যামটা আর স্থির অবস্থায় থাকতে পারবে না, প্লাস হচ্ছে সাইড থেকে যে ওয়াটারের প্রেশার, সেই প্রেশারের জন্য ড্যামটা নিজের পজিশনে থাকতে পারবে না, সে আলটিমেটলি কি করবে, ফেল করবে, তার পজিশন থেকে সে সরে যাবে, এটাই বলা হচ্ছে। এরপর দেখো, দ্য ভ্যালি সাইডস অল অ্যালং দ্য রিজার্ভার শুড বি পারফেক্টলি স্টেবল। রিজার্ভার যেটার উপর ভর করে দুই সাইডে দাঁড়ানো আছে, সেখানে ভ্যালি সাইড গুলো কি হতে হবে, সেটাও হতে হবে কি স্টেবল হতে হবে, এবং রেজিস্ট্যান্ট টু ল্যান্ড স্লাইডিং, কোনোভাবে স্লাইডিং হতে পারবে না। স্লাইডিং হলে আলটিমেটলি কি হবে, সে সেম অবস্থা, সে কি হবে, নিজের পজিশনে থাকতে পারবে না। ইট ইজ সিন দ্যাট এ লার্জ ল্যান্ডস্লাইড ইনটু দ্য রিজার্ভার। এখন আরেকটা জিনিস হতে পারে, এখন তোমার ধরো আশেপাশে যে তোমার পাহাড় আছে, ধরো সে পাহাড় থেকে যদি ল্যান্ডস্লাইড হয়ে রিজার্ভারে এসে পড়ে, মাটিগুলো যদি রিজার্ভারে এসে পড়ে, তাহলে আলটিমেটলি কি হবে, রিজার্ভারের পানিগুলো কি হবে, উপরে উঠে যাবে না, যে পজিশনে ছিল তার থেকে উপরে উঠে যাবে রিজার্ভারের পানিগুলো, কিসের জন্য, যে আমার আশেপাশের মাটিগুলো এসে রিজার্ভারের পানিতে পড়লো, পানিতে পড়ার ফলে পানির লেয়ার উপরে উঠে গেলো, তো একসময় লেয়ার উপরে উঠে যাওয়ার ফলে সেখানে কি হবে, ওভারটপিং হবে। মানে এই যে এখানে পানির লেয়ার এতটুকু, এখন আশেপাশে থেকে যখন মাটি এসে পড়লো, মাটি এসে পড়ার ফলে পানির লেয়ার আস্তে আস্তে উপরে উঠতে এক সময় দেখা গেল কি এই যে ক্রেস্ট আছে, সেই ক্রেস্টকেও সে কি করলো, এক্সিট করার ফলে কি হলো, পানি আলটিমেটলি এখানে ফ্লো করা শুরু করলো। তো পানি যখন ড্যাম সহ ফ্লো করা শুরু করবে, আলটিমেটলি পানির প্রেশারে ড্যামও কি করবে, একসময় ফেল করবে। এটাই বলতে চাচ্ছে, ওভারটপিং হবে, কজ ওভারটপিং অ্যান্ড ফেইলিয়ার অফ দ্য ড্যাম। In case of groundwater condition, যদি groundwater condition থাকে, the water table is intercepted by the reservoir base. It will be, if the water table is intercepted by the reservoir base, it will be providing the permanent supply of water. আচ্ছা দেখো, এই ফিগারটা একটু খেয়াল করো, আমাদের এখানে একটা রিজার্ভার আছে, আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা হচ্ছে কি রিজার্ভারের সাথে টাচ করানো, ঠিক আছে, এখানে সবসময় গ্রাউন্ড ওয়াটার আছে, আবার সেটা হচ্ছে কার সাথে টাচ করানো, রিজার্ভারের বেসের সাথে টাচ করানো। এখানে সবসময় হচ্ছে এখানে কোনো ধরনের লিকেজের সম্ভাবনা নাই, লিকেজ হলেও সে কোথায় যাবে, গ্রাউন্ড ওয়াটারের কাছেই যাবে, ঠিক আছে। আবার গ্রাউন্ড ওয়াটার সবসময় কি করবে, এখানে পানি সাপ্লাই দিবে, রিজার্ভারকে সবসময় পানি সাপ্লাই দিবে, কারণ হচ্ছে সেটা গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সবসময় কিসের সাথে লাগানো, কাকে পাস করছে, রিজার্ভারের বেসিনকে পাস করছে, তাহলে সবসময় এখানে কি থাকবে, একটা ফ্লো অফ ওয়াটার থাকবে। যদি লিকেজ হয় সেটা গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে, আলটিমেটলি গ্রাউন্ড ওয়াটার আবার সেখানে কি করবে, পানি সাপ্লাই দিবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য ওয়াটার টেবিল ইজ ফেয়ারলি ডিপ, যদি ওয়াটার টেবিল ডিপ হয় তাহলে ইট উইল এনহান্স চান্সেস অফ লিকেজ। এখন আবার দেখো,
যদি আমার ওয়াটার টেবিলটা কি হয় এরকম ডিস্টেন্সে থাকে, ধরো ওয়াটার এখানে যেরকম ওয়াটার টেবিলটা পাস করছে রিজার্ভার বেসিনকে, কিন্তু এখানে ওয়াটার টেবিলটা রিজার্ভার বেসিনকে কি করলো, পাস করা নেই, বরং রিজার্ভার বেসিন থেকে অনেক দূরে আছে। তো আলটিমেটলি এখানে যদি কোনো লিকেজ থাকে তাহলে সেখানে কি হবে, রিজার্ভার বেসিন থেকে সেই লিকেজের মাধ্যমে পানি কি করে পাস করে গ্রাউন্ড ওয়াটার টেবিলে গিয়ে অ্যাড হবে। তো আলটিমেটলি হচ্ছে কি, এখান থেকে রিজার্ভারে এখানে যেরকম একটা কন্টিনিউয়াস ফ্লো ছিল গ্রাউন্ড টেবিল ওয়াটার টেবিল থেকে গ্রাউন্ড ওয়াটার থেকে ছিল, কন্টিনিউয়াস ফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার ছিল, এখানে কি যেহেতু ডিস্টেন্স অনেক বেশি সে গ্রাউন্ড ওয়াটারটা রিজার্ভার বেসিনে পৌঁছাতে পারতেছে না, উল্টা কি হচ্ছে রিজার্ভার বেসিন থেকে লিকেজ হয়ে পানি চলে আসতেছে নিচে। তো আলটিমেটলি রিজার্ভার বেসিনের পানি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখানে জাস্ট বিকজ ডিফারেন্সটা হচ্ছে কি, আমার যখন গ্রাউন্ড ওয়াটার টেবিলটা রিজার্ভার বেসিনের সাথে কি করা থাকবে, ইন্টারসেপ্ট করা থাকবে, তখন আমার সবসময় কি হবে, রিজার্ভারে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ ওয়াটার থাকবে, কোনো ধরনের লিকেজ থাকবে না। এই জিনিসটাই এখানে বলা হচ্ছে। এরপর দেখো আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন দ্য প্রেজেন্স অফ ফল্ট ইন দ্য রিজার্ভার এরিয়া শুড বি অ্যাভয়েডেড। এটা সবসময় আমরা বলে থাকি কোনো ধরনের ফল্ট থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে। ইট হ্যাজ বিন সিন দ্যাট ফল্টস হুইচ হ্যাভ বিন ইনঅ্যাক্টিভ আর্লিয়ার, যেটা কিনা আগে খুব ইনঅ্যাক্টিভ ছিল, ছোট ছিল, শো মুভমেন্ট আন্ডার দ্য থ্রাস্ট অফ ওয়াটার। যেটা আমি আগেও বললাম যে ধরো আমার একটা ফল্ট অথবা জয়েন্ট যেটাই থাকুক সেটা কিনা ইনিশিয়াল অবস্থায় খুবই ছোট ছিল, কিন্তু পানির প্রেসারের জন্য, যেহেতু পানির মুভমেন্টটা বেশি, এখানে পানির প্রেসারটা বেশি, সেই প্রেসারের জন্য সেটা কি হয়, সাইজটা বড় হয়ে যাবে। ফল্টের যদি সাইজ বড় হয়ে যায় তাহলে ফল্টের কি হয়, ডিসপ্লেসমেন্ট হয়। ফল্টের যদি সাইজ বড় হয়ে যায় সেখানে কি হবে, আমার ডিসপ্লেসমেন্ট হবে। তো সেই ডিসপ্লেসমেন্টের জন্য আলটিমেটলি কি হবে, কজিং রিজার্ভার রিলেটেড আর্থকোয়েক। ডিসপ্লেসমেন্ট হলে সেখানে কি হবে, মুভমেন্ট হবে, স্লাইডিং হবে, তাহলে সেখানে কি হবে, রিজার্ভারের একটা রিলেটেড আর্থকোয়েক, মানে রিজার্ভার রিলেটেড যে মুভমেন্টটা হবে আর্থকোয়েক হবে, সেটার জন্য হচ্ছে কি স্লাইডিং হবে। অলসো দেয়ার ক্যান বি লিকেজ অ্যালং দ্য উইক প্লেনস হুইচ মে অ্যাক্ট অ্যাজ চ্যানেল। যে একটু আগে বললাম যে ফল্ট থাকলে কি হবে অথবা জয়েন্ট থাকলে কি হবে, সেখানে লিকেজ হবে, লিকেজটা একসময় কি হবে, সাইজে বড় হয়ে চ্যানেল হবে, যে চ্যানেল দিয়ে হচ্ছে কিনা পানি ফ্লো করবে। নিউমারাস লার্জ ইন্টারকানেক্টেড জয়েন্টস মে অ্যাক্ট অ্যাজ চ্যানেল। এখন জয়েন্ট হচ্ছে কি, ছোট ছোট জয়েন্ট ছিল, সেগুলো একসময় কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, আবার ইন্টারকানেক্টেড, একটা একটার সাথে কানেক্ট হয়ে কি করতে পারে, জয়েন্টগুলো একটা চ্যানেল ক্রিয়েট করতে পারে, কজিং হ্যাভি লস অফ ওয়াটার। সেই চ্যানেল দিয়ে পানির অনেক ফ্লো হতে পারে, তো অনেক লস হতে পারে পানির। এখন সেটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, সেখানে গ্রাউটিং করতে পারি। গ্রাউটিং ইজ এ সুইটেবল সলিউশন ইফ উইদিন ইকোনমিক লিমিটস। এখন গ্রাউটিং হচ্ছে কি, সেখানে আমরা গ্রাউটিং করছি সিমেন্ট পেস্ট দিয়ে, কনক্রিট দিয়ে, আমরা ওই জায়গাটাতে কি করবো, লিকেজ গুলোকে ভরাট করে দিব, যাতে সে সিল করে দিব, যাতে সেখানে কোনো রকমের কি হয়, পানির মুভমেন্ট না হয়। এখন দেখো রিজার্ভারে একটা বড় সমস্যা হচ্ছে, সেখানে কি হয়, সিল প্রবলেম। তো সিল প্রবলেমটা কি, সিল্ট তো মানে জানো সিল্ট কি, সিল্ট জিনিসটা তো আইডিয়া আছে, সিল্ট কি, সহজ কথায় বলো বালি, ঠিক আছে, হ্যাঁ পলি, যেটাকে বলে সহজ কথায়, মানে সেটা কি হবে, সেটা কিসের সাথে থাকে, ওয়াটার যে ফ্লো করতেছে ওয়াটারের সাথে কি করে, পলিটা সিলটা কি হয়, ক্যারি হয়ে চলে আসে। এখন এখানে প্রবলেম কি তাহলে সিল্টের ক্ষেত্রে, সিল্ট যদি আসে, সিল্টিং অফ দ্য রিজার্ভার ইজ এ ভেরি সিরিয়াস প্রবলেম হুইচ হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। The river brings some amount of silt along with its water. রিভার যখন ফ্লো করে, রিভার ফ্লো করার সাথে কি হয়, ওয়েদারিং হয়, ইরোশন হয়, ঠিক আছে। তো ইরোশনের ফলে কি হয়, আমার রিভারের সাথে কি থাকে, মাটি চলে আসে। সে মাটিগুলো একসময় কি হয়, রিভারের সাথে যেগুলো হচ্ছে কিনা ভারী সেডিমেন্ট, সেগুলো কি হয়, জমা হয়, নিচে পড়ে যায়, আর যেগুলো লাইট ওয়েট সেগুলো কি হয়, আলটিমেটলি অনেক দূর পর্যন্ত ফ্লো করে, যেটা আমরা ওয়েদারিং চ্যাপ্টারে পড়ছিলাম। তো এরকম সময় হচ্ছে কি, রিভার তার ওয়াটারের সাথে কিছু পরিমাণ সিল্টও ক্যারি করে নিয়ে আসে। অ্যাজ ইট এন্টার্স দ্য রিজার্ভার বেসিন, সে যখন ক্যারি করে রিজার্ভার বেসিনে আসে, তো রিজার্ভার বেসিনে আসলে সে কিসের একটা বাধা পাচ্ছে, ড্যামের একটা বাধা পাচ্ছে, সে কিন্তু আর মুভমেন্ট করতে পারতেছে না, যেহেতু ড্যাম আছে, সেই ড্যামের জন্য সে কি হচ্ছে, বাধা পাচ্ছে। বাধা পাওয়ার জন্য তার ভ্যালোসিটি হয়ে যায়, কমে যায়, ভ্যালোসিটি চেক, মানে ভ্যালোসিটিটা কমে যায়, and the silt sediment starts settling. এখন যে ভ্যালোসিটি যেহেতু কমে গেছে, ভ্যালোসিটি কমে যাওয়ার ফলে আমার যে পানিটা তাহলে কি অবস্থায় আসবে, স্টেবল অবস্থায় আসবে। পানি স্টেবল অবস্থায় আসলে আমার পানির সাথে যে সিল ছিল, সেই সিলগুলো একসময় কি করবে, জমা হওয়া শুরু করবে। When the amount of silt being carried into the reservoir is excessive,
তাহলে এভাবে যখন পানির সাথে সিল্ট এসে জমা হচ্ছে একটা সময় কি হবে, এভাবে জমা হতে হতে অনেকগুলো সিল্ট এসে জমা হলো কোথায়, আমার রিজার্ভারে এসে জমা হলো। তো এখন সিল্টের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমার রিজার্ভার হাইট কি হচ্ছে, কমে যাচ্ছে। তো রিজার্ভার হাইট যদি কমে যায় তাহলে হচ্ছে কি ওর ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি কি হয়ে যাচ্ছে, মানে আগে ধরে যতটুকু ওয়াটার ক্যারি করতে পারতো এখন অনেক বেশি সিল্ট জমার ফলে সে অতটুকু ওয়াটার কি করতে পারতেছে না, ক্যারি করতে পারতেছে না। মানে হচ্ছে আমার ডিপোজিশন অফ সিল্টের জন্য সিল্টের যে ডিপোজিট হচ্ছে সেই ডিপোজিট কি করতেছে, আমার রিজার্ভারের হাইটটাকে কমাই দিচ্ছে। তো আমার আগে যে পানি সে ক্যারি করতে পারতো সেই পরিমাণ পানি সে এখন আর ক্যারি করতে পারতেছে না, সেই জন্য এটা বলতেছে যে ইটস ক্যারি ক্যাপাসিটি ডিক্রিজেস কুইকলি। Thus, the active span of dam is ultimately considerably reduced. তো যতটুকু পরিমাণ তার ক্যাপাসিটি ছিল রিজার্ভারে সেই ক্যাপাসিটিটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের সিল্ট প্রবলেম, সে কি করে তার রিজার্ভারের ক্যাপাসিটিটাকে কমাই ফেলে। তো এই জিনিসটাকে সলভ করার জন্য আমাদের কিছু মেজার আছে, এগুলোর ফিগার গুলো বই দেওয়া নেই, তোমরা নেটে ধরো এই যেমন ধরো চেক ড্যাম, সিল্ট আউটলেট, এগুলো দেখতে কিরকম তোমরা যদি এই নামে সার্চ দাও তোমরা প্র্যাকটিক্যাল ফিগার গুলো দেখতে কিরকম তোমরা চাইলে দেখতে পারো। এখানে দেখো আমাদের তাহলে 3টা প্রিভেন্টিভ মেজার বলছে, যেমন অ্যাফরেস্টেশন ইন দ্য ড্রেনেজ এরিয়া। তাহলে আমাকে সেখানে কি করতে হবে, ড্রেনেজ এরিয়াতে ভেজিটেশন গ্রোথ উইল হোল্ড দ্য সয়েল ইনটেক। আমি যত বেশি গাছ লাগাবো সেই গাছগুলো কি করবে, আমার সয়েলটাকে ধরে রাখবে। দিস প্রিভেন্ট সয়েল ইরোশনকে প্রিভেন্ট করবে অ্যান্ড দাস রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ সিল্ট বিং ক্যারিড টু দ্য রিজার্ভার। গাছ কি করবে, আমার সয়েলকে ধরে রাখবে, ফলে ইরোশন হবে না। যদি ইরোশন না হয়, ইরোশন কম হয় তাহলে হচ্ছে সিল্টের ক্যারি করে নিয়ে যাবে যে অ্যামাউন্টের সিল্ট, সেটাও পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। চেক ড্যামস, a number of small check dams are also constructed on the upstream side. মানে আমি যেখানে ড্যাম ক্রিয়েট করব, যে সেই ড্যামের আরো কিছু আগে কয়েকটা পজিশনে আমি কি করব, কিছু চেক স্মল ড্যাম যেগুলোকে বলা হচ্ছে চেক ড্যাম ক্রিয়েট করবো। তো চেক ড্যাম যদি ক্রিয়েট করি তাহলে সেটা লাভটা কি, চেক ড্যাম ইজ এ স্মল ড্যাম কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য ড্রেনেজ ডিচ অর চ্যানেল টু লোয়ার দ্য ভেলোসিটি অফ ফ্লো। মানে আমার তো আলটিমেটলি রিজার্ভার এসে কি হচ্ছে, ওয়াটার এসে ফ্লো করে ড্যামের জন্য রিজার্ভারে এসে ভেলোসিটি কি হচ্ছে, রিডিউস হচ্ছে। তো আমার কাজ হচ্ছে কি, আমাকে তার সিল্টের পরিমাণটা কমাতে হবে। তো সিল্টের পরিমাণ কমানোর আগে আমি সে ড্যামের আগে কি করতেছি, আরো কিছু আগে আমি কিছু চেক ড্যাম দিব, মানে ছোট ছোট কিছু ড্যাম বসাবো, ঠিক আছে। রিয়েল ড্যামের আরো কিছু আগে ছোট ছোট ড্যাম বসাবো। তো ওই ড্যামগুলোতে যদি বসাই, তো ওই ড্যামগুলোতে বাধা পেয়ে আলটিমেটলি কি হবে, ওয়াটার যদি বাধা পায় তাহলে ভেলোসিটি কমে যাবে। ভেলোসিটি কমে গেলে সেখানে সেটার কাজ উদ্দেশ্য হচ্ছে কি, ভেলোসিটি কমে যাওয়ার ফলে সেখানে কি করবে, সিল্ট জমা হবে, সেই চেক ড্যামগুলোতেই সিল্ট জমা হবে। তো আলটিমেটলি এটাই বলছে, দেখো চ্যানেল টু লোয়ার দ্য ভেলোসিটি অফ ফ্লো। Reduced runoff velocity reduces erosion in the channel and allows sediment to settle out. Their function is to check and hold the amount of silt being carried downstream toward the main reservoir. তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে, আমি যদি মেইন ড্যামের আগে আরো ছোট ছোট কিছু চেক ড্যাম বসাই তাহলে সেই চেক ড্যাম গুলোতে কি হবে, আমার পানি বাধা পাবে, পানি বাধা পাওয়ার ফলে সেখানে কি হবে, ভেলোসিটি কমে যাবে। ভেলোসিটি কমে গেলে কিছু সিল্ট কি হয়ে যাবে, ওখানে জমা হয়ে যাবে। তো আমার যে সিল্ট গুলো মেইন ড্যামের সামনে এসে জমা হওয়ার কথা ছিল মেইন রিজার্ভারে, সেখানে জমা না হয়ে আরো আগে জমা হয়ে যাচ্ছে অনেকগুলো পজিশনে। তাহলে আলটিমেটলি আমার রিজার্ভারে এসে কি হচ্ছে, মেইন রিজার্ভারে এসে সিল্ট যে জমা হচ্ছে সেটার অ্যামাউন্ট কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার যাতে মেইন রিজার্ভারে সিল্ট হচ্ছে কি, সিল্টের অ্যামাউন্ট যদি আমি কমাইতে চাই তাহলে আমাকে আগে কিছু চেক ড্যাম বসাতে হবে। চেক ড্যাম বসানোর ফলে সেখানে কি হবে, আমার সিল্ট জমা হয়ে যাবে, আলটিমেটলি রিজার্ভারে এসে আমার সিল্টের পরিমাণ কম হবে। এরপর দেখো হ্যাঁ ম্যাম, তাহলে চেক ড্যাম গুলোকে অনেকটা ফিল্টারের মতো কাজ করছে। চেক ড্যাম তুমি যদি ফিগার দেখতে চাও, এগুলো দেখতে পুরোটা ড্যামের মতোই, ফিল্টারের মতোই বলতে পারো। আসলে হচ্ছে কি, ফিল্টারের মতো, ফিল্টারের কাজ হচ্ছে কি তোমার ম্যাম ইমপিউরিটি ধরে রাখা। হ্যাঁ সেটাই, এখানের মধ্যে চেক ড্যাম গুলো ঠিক সেম ভাবেই কাজ করতেছে, আমার সিলটাকে কি করতেছে, আটকাচ্ছে, ঠিক আছে। এগুলো দেখতে হচ্ছে ড্যামের মতো, জাস্ট হচ্ছে কিসের মতো, সাইজটা ছোট, আমার বড় ড্যামের মতো না। তারা কি করবে, আমার সিলটাকে হোল্ড করে রাখতেছে। ম্যাম তাহলে সিল্ট গুলো যদি ওখানেও তো একটা ম্যাম লিমিট থাকতে পারে, তাহলে ওটাও কি তখন পরে সরে ফেলতে হয় সিল্ট গুলা? পরে তুমি আলটিমেটলি সরে যাবে। তুমি যখন তুমি যেটা বলতে যাচ্ছ আমি বুঝছি, সেখানে হচ্ছে কি আলটিমেটলি তোমার যেমন আমাদের বড় ড্যামটাতে হচ্ছে কি, আমার বড় ড্যামের
ক্যারিং ক্যাপাসিটি কি করতেছে, কমাই ফেলতেছে, ওয়াটারের ক্যারিং ক্যাপাসিটি কমাই ফেলতেছে। ঠিক ওখানে ঠিক সেম ভাবে ডিজাইন করা থাকে, ওখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়া থাকে, ঠিক আছে? সেই গ্রেডিয়েন্টে তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সিলটি জমা হবে, এর বেশি সিল জমা হতে পারবে না, ঠিক আছে? এর বেশি সিল জমা হতে পারবে না, সেটা হবে কি এর পরের কোথায় গিয়ে জমা হবে, পরের যে চেক ড্যাম আছে সেখানে গিয়ে জমা হবে। তো ওই নির্দিষ্ট পরিমাণ সিলটি সেখানে জমা হতে পারবে। ওকে ম্যাম। এরপর দেখো সিলড আউটলেট, আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে কি আমরা করতে পারি, সেটা হচ্ছে কিসে দিতে পারি আমরা, সেটা হচ্ছে কি উইদিন দ্য ড্যাম, ড্যামের মধ্যে আমাদের কি হতে পারে, সিলড আউটলেট গুলো আমি বসাতে পারি কোথায়, নিয়ার দ্য বেস অফ দ্য রিজার্ভার, রিজার্ভারের বেসে আমি বসাতে পারি, ফ্রম হোয়ার দ্য সিল্টি ওয়াটার ক্যান বি ড্রেন। এখানে কাজটা হচ্ছে কি সিল্ড আউটলেট, সেখানে এটা হচ্ছে ড্যামে থাকবে, ড্যামের মধ্যে যেখানে আমাদের রিজার্ভারের বেস আছে সেখানে থাকবে, সেখানে এটার কাজ কি হচ্ছে সিল্টি ওয়াটার যেটা আছে, সিল্ট নিয়ে যে ওয়াটার, আমি যদি কোনো চেক ড্যাম ইউজ না করি, যদি সিল্ট ওয়াটার গুলো যায়, সেই সিল্ট ওয়াটার গুলোকে কি করবে, ড্রেন করবে, মিনস হচ্ছে সিলটাকে ড্রেন করে ফেলবে, ওয়াটার আর সিলটাকে কি করবে, আলাদা করে ফেলবে। এই জন্য সিল্ট আউটলেট বলা হচ্ছে যে এখানে কিনা হচ্ছে কি ড্রেনের কাজটা হবে। এটা হচ্ছে তিনটা। তোমরা যদি এই জিনিসগুলো রিয়েল কেস দেখতে চাও, তোমরা একটু গুগল করবা যে চেক ড্যাম দেখতে কিরকম, সিল্ট আউটলেট দেখতে কিরকম, তোমরা যদি একটু গুগল করো তোমরা প্র্যাকটিক্যাল ফিগারটা দেখতে পারবা। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট টার্ম, ড্যাম ফেইলিয়ার, ড্যামের ফেইলিয়ার কিভাবে হয়। An analysis of forces acting on a dam indicates that there is a vertical static force, এখানে কয়েক ধরনের ফোর্স থাকে, ঠিক আছে? তো ভার্টিক্যাল ফোর্সটা কিসের জন্য থাকে, ডিউ টু দ্য ওয়েট অফ দ্য স্ট্রাকচার, ড্যামের ওয়েটের জন্য, একটা যে স্ট্রাকচার ড্যাম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের জন্য যে ওয়েট থাকবে সেটা হচ্ছে কি ভার্টিক্যাল ওয়েট। তারপর ওয়েট অফ দ্য ওয়াটার কলাম, ড্যাম যে পানিটাকে ধরে রাখছে সেই পানিটার একটা ওয়েট থাকবে, এবং ওয়েট অফ দ্য সিল ডিপোজিটেড, এবং যে পরিমাণ সিল ডিপোজিট হয়েছে, সেই এক্সট্রা সিল এসে জমা হয়েছে রিজার্ভার বেসিনে, সেই রিজার্ভার বেসিনের উপরে হচ্ছে কি আমার সিলটার একটা ওয়েট থাকবে। তাহলে আমার এখানে ভার্টিক্যাল ওয়েট কি কি থাকতেছে, সেটা হচ্ছে ড্যামের ওয়েট, তারপরে হচ্ছে ওয়াটারের ওয়েট, প্লাস হচ্ছে সিল যে জমা হচ্ছে সেই সিলটার ওয়েট। তাহলে হরাইজন্টাল ফোর্স কি থাকবে, হরাইজন্টাল ফোর্স হচ্ছে হরাইজন্টাল থ্রাস্ট অফ ওয়াটার অফ দ্য রিজার্ভার যে পানিটাকে ধরে রাখছে, সেই পানিটা যে রিজার্ভারে হরাইজন্টাল থ্রাস্ট দিচ্ছে ড্যামে, সেটাই হচ্ছে কি যে রিজার্ভারের যে পানিটা ড্যামে হচ্ছে কি হরাইজন্টালি প্রেসার দিচ্ছে, সেটাই হচ্ছে কি হরাইজন্টাল ফোর্স। আবার ডাইনামিক ফোর্স কি, ডাইনামিক ফোর্স আর ফাউন্ড টু বি বিকজ অফ দ্য ওয়েভ অ্যাকশন ইন দ্য রিজার্ভার অ্যান্ড আর্থকোয়েক ভাইব্রেশন। এখন ডাইনামিক ফোর্সও বলা হচ্ছে, সেটা কিসের জন্য, রিজার্ভারে যে ওয়েভ, পানির যে ফ্লো হচ্ছে সে ওয়েভের জন্য যে ফোর্স, প্লাস হচ্ছে আর্থকোয়েক ভাইব্রেশন, আর্থকোয়েকের জন্য যে ফোর্স আসবে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক ফোর্স। এই তিন ধরনের ফোর্স এখানে আমরা পাই। এখন দেখো যে বলতে চাচ্ছে, whenever the thrust behind the dam wall exceeds its shearing resistance, ড্যামের শিয়ার স্ট্রেংথের থেকে যদি আমার প্রেসারটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ড্যামের যে যতটুকু রেজিস্ট্যান্স আছে তার থেকে যদি এদিকে প্রেসারটা বেশি হয়, তাহলে ড্যামটা আলটিমেটলি কি করবে, ফেল করবে। It is seen from analysis of dam failure that in majority of the cases the chief cause is the defective foundation. ড্যাম ফেইলিয়ারের ক্ষেত্রে আমরা সবসময় মেইন প্রবলেমটা কি দেখে থাকি, সেটা হচ্ছে আমার ফাউন্ডেশনে ডিফেক্ট থাকবে। also sometimes overtopping of the dam. তো ড্যাম ফেইলিয়ার কিভাবে হয়, একটা হচ্ছে যদি আমার ফাউন্ডেশনে কোনো প্রবলেম থাকে, অথবা হচ্ছে যদি আমার পানি লেয়ার বাড়তে বাড়তে এক সময় কি হয় ওভারটপ করে ড্যামকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার ড্যামের ফেইলিয়ার হতে পারে। In view of it, it is necessary that the foundation rock, particularly under the hill, is impervious. তাহলে আমি যে একটু আগে বললাম যে কি হয়, আমি যদি এখানে ধরো এই ওয়ালটা নাই, এখানে যদি হচ্ছে কি কোনো লিকেজ থাকে, সেই লিকেজ বরাবর পানি ফ্লো করতে করতে একসময় এখানে চ্যানেল ক্রিয়েট করে এটা ডাউন স্ট্রিম সাইডে চলে যাবে, আলটিমেটলি এখান থেকে চ্যানেল থেকে কি হবে, পানি কি করবে উপরে ড্যামকে আপওয়ার্ড থ্রাস্ট দিবে, আবার এদিক থেকে ওয়াটারের জন্য হরাইজন্টাল থ্রাস্ট পেয়ে আলটিমেটলি ড্যামটা কি করবে, ফেল করবে। তাহলে এক্ষেত্রে যদি আমার এই জিনিসটাকে আমি যদি কি করতে চাই, এই চ্যানেল ক্রিয়েট করাটা যদি আমি বন্ধ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেটা এখানে বলতেছে ইট ইজ নেসেসারি দ্যাট ফাউন্ডেশন রক পার্টিকুলারলি আন্ডার দ্য হিল ইজ ইম্পারভিয়াস। তাহলে এটা হচ্ছে যে আমার হিল পজিশন, এই হিল পজিশনে আমার হচ্ছে কি ফাউন্ডেশনটাকে কি করতে হবে, ইম্পারভিয়াস হতে হবে।
In case there is any leakage of water under the foundation which can cause underpinning and upward thrust, cut-off all should be provided. যে একটু আগে যেটা বললাম, যদি এখানে কোনো ধরনের লিকেজ চান্স যদি আমি না দিই, তাহলে আমাকে কি করতে হবে, ধরো এখানে একটা কাট অফ ওয়াল প্রোভাইড করতে হবে, এক ধরনের ওয়াল প্রোভাইড করতে হবে। তাহলে এই ওয়ালটা প্রোভাইড করলে কি হবে দেখো, এই ওয়ালটা প্রোভাইড করলে সে আলটিমেটলি এখানে যে ফ্লো হওয়ার কথা ছিল সে ফ্লোটা কি পাবে, বাধা পাবে, সে ফ্লোটা বাধা পাবে। তো আলটিমেটলি এই পোর্শনটা কি হবে, এই পোর্শনটা আমার সুরক্ষিত রয়ে গেল। ঠিক আছে, আমার আগে যদি কাট অফ ওয়ালটা না থাকলে এই বরাবর ফ্লো করতো, এখন কাট অফ ওয়ালটা থাকার জন্য সে এখানে বাধা পাচ্ছে, তাহলে এখানে যে মুভমেন্ট হতো, চ্যানেল ক্রিয়েট হতো, সেই চ্যানেলটা আলটিমেটলি ক্রিয়েট হচ্ছে না। হতে পারে যে কাট অফ ওয়ালের গা ঘেঁষে পানি এখানে ফ্লো করে করে এখানে যাবে, কিন্তু আলটিমেটলি এখানে যে একটা ভ্যালোসিটিতে সে কাজটা করতে পারতো, যে একটা ডিরেকশনে যে ফ্লোতে সে কাজটা করতে পারতো, এখানে কি হয়ে যাবে, সেটা রিডিউস হয়ে যাবে, আলটিমেটলি সে ডাউন স্ট্রিম সাইডে পৌঁছাতে পারবে না। তো কাট অফ ওয়াল দিলে সে এই জিনিসটা, ফাউন্ডেশনটা আমরা কি করতে পারি, সেভ করতে পারি। ইন কেস অফ আর্থ ড্যাম হুইচ কনসিস্টস অফ পারমিয়েবল ম্যাটেরিয়াল, এখন দেখো আর্থ ড্যামের ক্ষেত্রে সেটা হচ্ছে কি পারমিয়েবল ম্যাটেরিয়াল, ক্লে, সিল্ট, স্যান্ড এগুলো দিয়ে হয়। যদি আর্থ ম্যাটেরিয়াল আমি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার ধরো এই মিডল পোর্শনটা নাই, ধরো পুরোটাই হচ্ছে কি এরকম আর্থ ম্যাটেরিয়াল দিয়ে করা। তো এখানে যেহেতু আর্থ ম্যাটেরিয়াল, এখানে অবশ্যই কি হবে, লিকেজ হবে। আলটিমেটলি লিকেজ হতে হতে একসময় দেখা যাচ্ছে যে সিপেজ লাইন, এখানে পানি, তো পানিটা এখান দিয়ে পাস করতে 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 আলটিমেটলি ধরো এই পোর্শনে এসে ছেদ করলো। তাহলে আলটিমেটলি এই পোর্শনে এসে ছেদ করার ফলে কি হলো, এই পোর্শন, নিচের পোর্শন পুরোটাই হচ্ছে কি ওয়াটার স্যাচুরেটেড হয়ে গেল, পানিতে পরিপূর্ণ, আর উপরের পোর্শনটা হচ্ছে কি কোনো ওয়াটার পাস করে না। তো এখানে পানির জন্য এই পোর্শনটাতে কি করবে, একটা আপওয়ার্ড থ্রাস্ট দিবে। তো আলটিমেটলি আমার ড্যামটা কি হবে, ফেল করবে। তো এখন আমাদেরকে বলতে চাচ্ছে, যদি এরকম একটা পারমিয়েবল আর্থ ড্যাম থাকে, তাহলে সেক্ষেত্রে ইম্পারভিয়াস ক্লে কোর শুড বি প্রোভাইডেড উইদিন দ্য ড্যাম স্ট্রাকচার। এখন তুমি যদি এখানে একটা ইম্পারভিয়াস ক্লে কোর দিয়ে দাও, তো আলটিমেটলি দেখো সে কি করবে, এখানে যখন পাস করবে সে ক্লে কোরটাতে বাধা পাবে। বাধা পাওয়ার ফলে সে কি করবে, সে পানিগুলো আর এই পোর্শনে আসতে পারবে না, সে পানিগুলো কোথায় থেকে যাবে, এই পোর্শনে থেকে যাবে। তো আলটিমেটলি আমার এই জায়গাটা সেফ হলো, এই জায়গাটা সেফ হওয়ার ফলে আমার ড্যামের ফেলটাও যে হবে না সেটা নিশ্চিত হলো। তো এখানে হচ্ছে ড্যামের এই দুটা এখন দেখো এখানে আমাদের ড্যাম পোর্শন আর রিজার্ভার পোর্শন আমাদের শেষ। এরপর দেখো শুরু হবে টানেল। টানেল কি তোমরা জানো? ইয়েস ম্যাম। দেখছো কখনো? ইয়েস ম্যাম। যদি কেউ না দেখে থাকো, ভিডিও আছে, ছবি আছে, প্র্যাকটিক্যাল নলেজের জন্য গুগল করে দেখতে পারো টানেল জিনিসটা কি, টানেল কোথায় কোথায় হচ্ছে। ম্যাম কর্ণফুলী। আর কেউ জানো না কিছু? বাকিরা ঘুমাচ্ছ নাকি? আচ্ছা যেটাই হোক, দেখো আর টানেলটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রুট আর কল টানেল। টানেল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন if they are provided in hilly region to cut down and distance and save time for the traffic, যদি আমার কি ট্রাফিক মুভমেন্টের জন্য হয় সেটাকে বলা হবে কি ট্রাফিক টানেল। যদি হয় সেটা আমরা আগেও পড়ছিলাম ডাইভারশন টানেল, সেটা যদি হচ্ছে ডাইভার্টিং রিভার ওয়াটার, যদি ড্যাম কনস্ট্রাক্ট করার সময় যদি আমার একটা ওয়াটার মুভমেন্টটাকে যদি অন্য পথে নিয়ে যেতে হয় ওই সাইডটাকে শুকনো রাখার জন্য, তাহলে সেক্ষেত্রে আমাকে বলা হয় ডাইভারশন টানেল, সেটাকে আমরা বলবো। আবার যদি আমরা পাওয়ার জেনারেশনের কাজে ইউজ করি টানেল, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হাইড্রো পাওয়ার টানেল। এখন দেখো এই টানেলের ক্ষেত্রে অনেকগুলো এই জিনিসগুলো সেম জিনিসগুলো কিন্তু আমরা ড্যামে পড়ছিলাম, যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কি হবে, ডিটেল ইনভেস্টিগেশন কি হবে, ঠিক সেম পয়েন্ট গুলো ছিল আর সেম ডিটেল গুলো ঘুরে ফিরে সেম, যে ধর ভ্যালি হিল হবে, ফল জয়েন্ট হবে, লোকেশন অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল হবে। এই জিনিসগুলো আমরা ড্যামে এক্সপ্লেন করে পড়ছিলাম যে কিভাবে কি জিনিসগুলো হয়। সেম জিনিসগুলো তোমাদের বই দেখা আছে, সেই সেম জিনিসগুলো সেটা কিসের জন্য, টানেলের জন্য আছে। তো এই জন্য এই জিনিসটা আমি আর ডিটেল পড়াচ্ছি না, কারণ এই জিনিসটা আমি অলরেডি ড্যামে কভার করছি, প্লাস এই জিনিসটা বইও আছে, তোমরা বই থেকে পোর্শনটা টপিকটা পড়ে নিবা। এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে লাইনিং অফ টানেল। এটা কি, when a tunnel is cut the hollow space allows a greater pressure from the surrounding rock। এখন তুমি যদি একটা টানেল কাটো তাহলে সেটা হচ্ছে কি খালি একটা স্পেস ক্রিয়েট করতেছে। তো খালি স্পেস যখন ক্রিয়েট হচ্ছে
তো আশেপাশে যে রক আছে সেই আশেপাশের রকগুলো কি হবে, যেমন ধরো তুমি যদি একটা টানেল কাটো, ধরো এটা একটা রক আছে, তুমি একটা টানেল কাটলা, এখানে কি হয়ে গেল, গর্ত হয়ে গেল। তো এই গর্ত হয়ে যাওয়ার ফলে আশেপাশে যে রকগুলো আছে সেই রকগুলো কি করবে, হঠাৎ করে যে এখানে কি হলো, খালি হয়ে গেল, তাহলে এখান থেকে প্রেসার রিলিজ হলো। তো আশেপাশের রকগুলো কি করবে, এই পোর্শনটাতে প্রেসার রিলিজ করবে। allows a greater pressure from the surrounding rock থেকে প্রেসার রিলিজ হয়ে আসবে। stored strain within the rock tends to be released। এটা একটা নির্দিষ্ট স্ট্রেনে ছিল, কোনো ধরনের একটা কম্প্যাক্ট পজিশনে ছিল, যখন হলো স্পেস হয়ে গেছে তাহলে হচ্ছে কি যে স্ট্রেনটা ছিল সেটাও কি হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। সে আগের পজিশনে আনায় সে চেষ্টা করবে কি তার পজিশন চেঞ্জ করার জন্য। পজিশন চেঞ্জ করার জন্য আলটিমেটলি কি হবে, তাহলে সে তাদের মধ্যে কি হবে, ম্যাটেরিয়ালের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। সেই ম্যাটেরিয়াল গুলো কি করবে, একটা প্রেসার দিবে, সে সারাউন্ডিং রক থেকে একটা প্রেসার আসবে ওই হলো স্পেসে। when the rock is weak it shows bulging or collapse। যদি রকটা কি হয়, উইক হয়, যদি ধরো এটা যদি এই আশেপাশের রকটা যদি কি হয়, পুরো রকটা যদি উইক হয় তাহলে এটা কি হয়ে যাবে, বাল্কিং অথবা কলাপস, মিন্স হচ্ছে ফুলে যাবে। আগে যে পজিশনে ছিল হঠাৎ করে এখানে খালি হয়ে যাওয়াতে প্রেসার রিলিজ, তাহলে হচ্ছে কি এখানে ম্যাটেরিয়াল গুলো প্রেসার রিলিজ করবে। প্রেসার রিলিজ করার ফলে সে আগের পজিশনে আর থাকবে না, সেগুলো কি হয়ে যাবে, একটা থেকে একটা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, মানে ফুলে যাবে, আলটিমেটলি বাল্কিং হবে। অথবা হচ্ছে কি বাল্কিং হওয়ার ফলে অথবা একটা পজিশন থেকে সরে যাওয়ার ফলে পুরো জিনিসটাই কি করবে, কলাপস করবে। ইন কেস অফ হ্যাভিলি জয়েন্টেড রক, যদি অনেকগুলো জয়েন্ট থাকে রকের মধ্যে, দ্য পসিবিলিটি অফ রক ফেজ আর অলওয়েজ দেয়ার। যদি অনেক জয়েন্ট থাকে পুরো রকটার মধ্যে তাহলে হচ্ছে কি রক ফেল করার চান্স বেশি থাকবে। অলসো সিপেজ অফ ওয়াটার মে সামটাইমস কজ সিরিয়াস লিকেজ। আর যদি ওখানে সিপেজ থাকে, যদি কোনো ওয়াটার ফ্লো থাকে, তাহলে ওই জয়েন্ট দিয়ে অথবা হচ্ছে কি ওই ফল দিয়ে আমার হচ্ছে কি সিপেজ হওয়ার চান্স থাকবে, তাহলে সেক্ষেত্রে হবে কি লিকেজ বেশি হবে। To check these problems, a tunnel is provided with a lining which may be of steel plate অথবা concrete। স্টিল প্লেট অথবা কনক্রিট দিয়ে আমরা কি করতে পারি, লাইনিং দিতে পারি। লাইনিংটা দেখতে কিরকম, যদি আমরা এমনি দেখি, দেখো এই ফিগারটাতে কোনো ধরনের লাইনিং দেওয়া নেই, জাস্ট একটা হলো স্পেস দেওয়া। আর এখানে এসে দেখো একটা লাইনিং দিচ্ছে, একটা লেয়ার, সেটা হচ্ছে স্টিলের লেয়ার হতে পারে, স্টিল প্লেটের লেয়ার হতে পারে, অথবা কনক্রিটের লেয়ার হতে পারে। সেটা হচ্ছে দেখতে এরকম লাইনিং। লাইনিং এর উদ্দেশ্য কি, রেজিস্ট প্রেসার অফ দ্য সারাউন্ডিং রক মাস, যেটা বললাম, প্রিভেন্ট ওয়াটার ফ্রম ফ্লোয়িং ইনটু দ্য টানেল। টানেলে ওয়াটার ফ্লো যাতে না হয় সেই জন্যই লাইনিং দেওয়া হয়। এখন দেখো লাইনিং এর হচ্ছে লাইনিং অ্যাডস কনসিডারেবলি টু দ্য কস্ট এন্ড টাইম এবং কস্টের উপর লাইনিং এফেক্ট আছে। যেমন দেখো, ইট মে বি প্রোভাইডেড অনলি অ্যাট দ্য প্লেস ওয়ার দ্য রক ইজ উইক। তুমি তো সব জায়গায় লাইনিং ইউজ করতে পারবে না, কারণ এটা কস্টলিও। তো আমাকে দেখতে হবে যেখানে হচ্ছে রক উইক এবং লাইকলি টু বাল্জ অর কলাপস, অথবা যেখানে হচ্ছে কি রকটা ফুলে যাবে অথবা কলাপস করার চান্স থাকবে, অথবা যেখানে হচ্ছে সিপেজ অফ ওয়াটার ইনটু দ্য টানেল মে বি অফ কজিং প্রবলেম। মানে যেসব জায়গায় আমি দেখবো আমার রক উইক, অথবা যেখানে কলাপস হওয়ার চান্স আছে জয়েন্টের ফলে, অথবা যেখানে হচ্ছে কি লিকেজের চান্স আছে, ওয়াটার ফ্লো এর চান্স আছে, সেখানে হচ্ছে কি আমি লাইনিংটা প্রোভাইড করব। ইন ভেরি উইক রকস, যদি খুব উইক রক হয় তাহলে পুরো জায়গাটা জুড়ে থ্রু আউট জায়গাটা জুড়ে আমার কি করতে হবে, লাইনিং দিতে হবে। সিমিলারলি ইন হাইড্রো পাওয়ার টানেলস হুইচ ক্যারি ওয়াটার আন্ডার গ্রেট প্রেসার, ইভেন যেখানে হাইড্রো পাওয়ার টানেলের ক্ষেত্রে অলরেডি হচ্ছে কি সেখানে ওয়াটারের জন্য অনেক বেশি প্রেসার থাকে, তো সেখানে তোমার যদি ছোট পরিমাণ লিকেজও থাকে, তাহলে যেহেতু ওয়াটার ফ্লো সবসময় থাকবে সেখানে, সে ওয়াটার ফ্লো এর জন্য ছোট লিকেজটাও একসময় কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে সেটা কি করবে, একটা হ্যাজার্ডাস সিচুয়েশন ক্রিয়েট করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যখন হাইড্রো পাওয়ার টানেল করবো, সেক্ষেত্রে আমাদের কমপ্লিট এন্ড স্ট্রং লাইনিং দিতে হবে। এখন দেখো আমাদের লাইনিং এর জন্য, টানেলের জন্য কিছু ফ্যাক্টর আছে, সেগুলো কি, যেমন রক টাইপ। স্ট্রং সলিড ম্যাসিভ রক লাইক গ্রানাইট, বাসাল্ট, এক্সেট্রা আর হাইলি স্টেবল। রক যদি শক্ত হয় সেগুলো হবে কি স্টেবল হবে। লাইনিং মে নট রিকোয়ার্ড অ্যাট অল ফর এ ট্রাফিক টানেল, দ্য কাটিং। তাহলে হচ্ছে যে ক্ষেত্রে স্ট্রং আমার রক থাকবে সেক্ষেত্রে আমার লাইনিং এর দরকার নাই। দ্য কাটিং ওয়ার্ক ইজ কস্টলি এন্ড টাইম টেকিং। কাটিং ওয়ার্কটা কস্টলি কেন, যেহেতু এটা হচ্ছে কি হার্ড রক, তাহলে এটা কি করতে হবে, এটা ভাঙতে হচ্ছে কি জায়গাটা খালি করতে আমাকে কি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, প্লাস হচ্ছে কি আমার এই জিনিসটা টাইমও বেশি লাগবে।
ঠিক আছে। কিন্তু যদি সফট রক হয় তাহলে যেহেতু সফট রক সেক্ষেত্রে কাটার জায়গাটা খালি করার কাজটা কি পরিশ্রম কম, সেটা কিসের থেকে হার্ড রক থেকে। আবার হচ্ছে কি এক্ষেত্রে তাড়াতাড়ি করা যাবে, টাইম ওখানে ছিল কি টাইম বেশি নিত, কিন্তু এটা সফট রক হওয়ার জন্য টাইম কম লাগবে, প্লাস হচ্ছে কি কাটিংটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেক্ষেত্রে কাটিং ওয়ার্কটাও হচ্ছে কি চিপ। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে সেখানে আমার কি করতে হবে লাইনিং প্রোভাইড করতে হবে। যদি হার্ড রক হয় সেক্ষেত্রে হচ্ছে যদিও হার্ড রকের ক্ষেত্রে কাটিং ওয়ার্কটা হচ্ছে কি কস্টলি প্লাস টাইম নেয়, কিন্তু সেক্ষেত্রে লাইনিং না দিলেও চলবে। কিন্তু সফট রকের ক্ষেত্রে যেহেতু সফট রক কাটিং ওয়ার্কটা হচ্ছে কি খুব অল্প সময়ে করা যায় এবং তেমন বেশি কস্টলি না, কিন্তু সেক্ষেত্রে যেহেতু সফট রক সেক্ষেত্রে আমার হচ্ছে কি স্ট্রং লাইনিং দিতে হবে। যেমন দেখো হার্ড রকে এটা পুরোটাই হার্ড রক, এখানে একটা টানেল করছে, ওরা কোনো ধরনের লাইনিং দেয় নাই। কিন্তু দেখো এখানে সফট রক থাকাতে সেখানে হচ্ছে কি ওরা টানেল দিচ্ছে, কারণ সফট রকের এখানে কি হতে পারে লিকেজ হতে পারে, এখানে হতে পারে কি সফট রক গুলো একটা একটা থেকে বিচ্ছিন্ন হয়ে কি হতে পারে পুরো টানেলটা কি করতে পারে ফেল করতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টানেল প্রোভাইড করছে। এরপর দেখো অ্যাটিটিউড অফ দ্য ব্যাট। এখন দেখো আমরা যদি এখানে দেখি ব্যাটটা এখানে হচ্ছে কি উপরে হার্ড রক নিচে হার্ড রক, এক্ষেত্রে সফট রক। তাই সেই সফট রকের মধ্যে আমরা কি করলাম একটা টানেল করলাম। In case of horizontal or very gently beds, conditions are ideal if there is a soft bed underlined and overlain by hard bed. Tunnel should be cut in the soft formation so that hard beds act as a floor and ceiling. Means এরকম যদি তুমি কোনো ফরমেশন পাও যে হার্ড রক সফট রক হার্ড রক, তুমি অবশ্যই টানেলটা কোথায় করবা সফট রকে করবা। সফট রকে করার কারণ কি সফট রকে করার কারণ হচ্ছে আমার তোমার কস্টিংটা কম আসবে, তারপর টাইমটাও কম লাগবে। আবার তুমি যদি এখানে হার্ড রক থাকে তো হার্ড রকটা আর এই হার্ড রকটা কি করতেছে হিসেবে এখানে কি করতেছে ফ্লোর হিসেবে কাজ করতেছে। এই হার্ড রক আর হার্ড রকের জন্য যদিও এখানে কি থাকে ওয়াটার ফ্লো করে অথবা যদি কোনো লিকেজ থাকে সেই হার্ড রক আর হার্ড রক গুলো এই সফট রকটাকে কি করতেছে প্রোটেক্ট করতেছে, যাতে এখানে কোনো লিকেজ না হয়, কোনো ধরনের কি ওয়াটার মুভমেন্ট না হয়। ঠিক আছে। ইন মডারেটলি অর স্টিপলি ডিপিং বেড, ধরো এরকম যদি বেড থাকে স্টিপ অথবা মডারেট ডিপিং বেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার দ্য টানেল শুড বি অ্যালাইন্ড অ্যালং দ্য স্ট্রাইক। এই যে স্ট্রাইক বরাবর এদিকে স্ট্রাইক, তো আমার এই স্ট্রাইক বরাবর আমাকে কি করতে হবে টানেলটা প্লেস করতে হবে। ইট শুড বি কাট উইদিন এ স্ট্রং স্টেবল ইম্পারভিয়াস বেড। এটা যখন এখানে যদি দেখো হার্ড সফট হার্ড, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এটা কি একটা যে লেয়ারের মধ্যে আছে সেই লেয়ারটাকে আমার চিন্তা করতে হবে সেটা যাতে কি হয় স্ট্রং স্টেবল এবং ইম্পারভিয়াস হয়। এরপর দেখো অ্যাক্রস স্ট্রাইক ডিরেকশন। এখন যদি আমি এটাকে ওটা ছিল অ্যালং স্ট্রাইক ডিরেকশন, তাহলে হচ্ছে কি এভাবে। আর যদি আমরা অ্যাক্রস স্ট্রাইক ডিরেকশন, এখন স্ট্রাইক ডিরেকশন গুলো বরাবর যদি আমি প্লেস করি, তাহলে সেক্ষেত্রে দেখো অ্যাক্রস ডিসঅ্যাডভান্টেজ কি লিকেজ অফ ওয়াটার অ্যালং বেডিক প্ল্যান্ট ফ্র্যাকচার অ্যান্ড পারমিয়েবল বেডস অ্যান্ড চেঞ্জ অফ রক ফলস। এখন দেখো আমি যে এই টানেলটাকে কি করলাম অ্যাক্রস স্ট্রাইক এই পজিশনে যদি আমি চিন্তা করো, তুমি যদি এই পজিশনে পিছনে টানো টানেলটাকে, সে কয়টা বেডকে ক্রস করবে দেখো এখানে। দেখো ওকে তুমি যখন পিছনে টানছো এই টানেলটাকে তুমি চিন্তা করো 3D যদি চিন্তা করো, তাকে পিছনে যদি টানো সে কিন্তু এই এক লেয়ারের মধ্য দিয়ে পাস করতেছে, সে কিন্তু অন্য কোনো লেয়ারের বেডকে টাচ করতেছে না, সে এই লেয়ারের মধ্য দিয়ে একটা লেয়ারের মধ্য দিয়ে সে পাস করতেছে। কিন্তু তুমি যখন একে পিছনের দিকে টানবা, সে দেখো কয়টা লেয়ার পাস করতেছে। একে তুমি যদি এই বরাবর পিছনের দিকে টানো 2-3 ধরো যতটা লেয়ার, মানে একটা লেয়ারের মধ্যে সে আর কিন্তু নাই। ঠিক আছে, সে কি করতেছে কয়েকটা লেয়ার দিয়ে পাস করতেছে। তো সেই ক্ষেত্রে বলতে যাচ্ছে এই লেয়ার গুলো কি হিসেবে কাজ করবে, সেই লেয়ার গুলো দিয়ে লিকেজ অফ ওয়াটার হতে পারে অ্যালং বেডিং প্ল্যান্টস ফ্র্যাকচার অথবা পারমিয়েবল বেডস। বেডগুলোতে ফ্র্যাকচার থাকলে পারমিয়েবল থাকলে বেডগুলো সেক্ষেত্রে কি হতে পারে আমার লিকেজ হওয়ার চান্স হতে পারে, এটাই বললো। এরপর দেখো folded formation. In folded formation, tunnel may be aligned across or along the fold axis. এখন দেখো এই যে আমার অ্যান্টিক্লাইন সিনক্লাইনের ক্ষেত্রে আমরা টানেলটাকে কিভাবে বসাতে পারি, দেখো এভাবেও বসাতে পারি এভাবেও বসাতে পারি। এটা হচ্ছে along the fold axis বরাবর। তাহলে এই ক্ষেত্রে rocks get highly fractured along the crest and curve because of the tension effect. এখন দেখো আমাদের তো ফোল্ডের জন্য আমি এখানে দেখো তোমাদের কিছু ফ্র্যাকচার দেখাচ্ছে, ফ্র্যাকচার গুলোর কি হচ্ছে
ফ্র্যাকচার গুলো টেনশনের জন্য হচ্ছে, টেনশন ফোর্সের জন্য হচ্ছে। আমার যখন এরকম ধরো আমি লেয়ার গুলো বসানো, তো এই লেয়ার থেকে কি ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে, এই লেয়ার থেকে ফ্র্যাকচার ক্রিয়েট মানে ক্রেস্ট থেকে ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে, সেটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। আবার দেখো এই লেয়ার থেকে ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে, সেটা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তো সেম ভাবে এই লেয়ার থেকে যদি ফ্র্যাকচার ক্রিয়েট হয় সেটা কি হবে? উপরের দিকে যাবে। আবার দেখো এখানে এই লেয়ার, তো এই লেয়ার থেকে ফ্র্যাকচার ক্রিয়েট হলে সেটা কোথার দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। আবার যদি এই লেয়ার থেকে ফ্র্যাকচার ক্রিয়েট হয় সেটা কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। এই লেয়ার থেকে যদি ফ্র্যাকচার ক্রিয়েট হয় সেটা কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমি যদি ফিগারটাকে একটু এখানে এক্সপ্লেন করি, দেখো এই ফ্র্যাকচার গুলো তাহলে কিসের জন্য হচ্ছে? আমি যে জিনিসটা যদি বেন্ড হচ্ছে, জিনিসটা বেন্ড হচ্ছে না, এই বেন্ড হওয়ার জন্যই ক্রেস্টে আর ট্রাফে কি হচ্ছে? টেনশন ফোর্স কাজ করতেছে। এই টেনশন ফোর্স কাজ করার জন্য আমার এখানে কি হচ্ছে? ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে। In case of tunnel along the fold axis, an anticline provides a suitable location. Anticlineটা বলতে চাচ্ছি এই দুইটা পজিশনের মধ্যে তুমি যদি ফোল্ড এক্সিস বরাবর টানেল করতে চাও, তাহলে আমার বলতে চাচ্ছি অ্যান্টিক্লাইন পজিশনটা বেস্ট। কেন? The advantage that fractures along the crest diverge upward. আমার যে এই পজিশনটা বেস্ট কেন বলতেছে? এই পজিশনটা বেস্ট এই জন্যই বলতে চাচ্ছে যে এখানে দেখো ফ্র্যাকচার গুলো যে ক্রিয়েট হচ্ছে সেগুলো কোন দিকে যাচ্ছে? এই বেড থেকে যে ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে সেটা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এই বেড থেকে ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে সেটা উপরের দিকে যাচ্ছে। এই বেড থেকে ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে সেটা উপরের দিকে যাচ্ছে। তো এটাই বলতে যাচ্ছে ডাইভার্জ আপওয়ার্ড, অ্যাজ এ রেজাল্ট দ্য ফ্র্যাকচার ব্লকস আর হেল্ড অর কিপ টুগেদার অ্যাভার্টিং দ্য চান্স অফ রক ফেজ। লিকেজ প্রবলেম আর নট এ সিরিয়াস নেচার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি বুঝাচ্ছে? দেখো এখন ধরো ফ্র্যাকচার গুলো হচ্ছে কি আলটিমেটলি এই বেড থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে এখন ধরো আমার এখানে একটা ওয়াটার বডি আছে, এখান থেকে পানি ফ্লো করে আসলো, তো সে পানি ফ্লো করে এখানে এসে ফ্র্যাকচার গুলো দিয়ে আলটিমেটলি কতটুকু পর্যন্ত আসবে? সে কি টানেল পর্যন্ত পৌঁছাতে পারবে? কেমনে? দেখো এখানে তো হচ্ছে কি আমার একটা ওয়াটার বডি আছে, ধরো সেই ওয়াটার বডির সংস্পর্শে আসলে ক্র্যাক গুলো দিয়ে সে আলটিমেটলি কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। ফ্র্যাকচার দিয়ে পানি কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি ফ্র্যাকচার আমার শুরু হয়েছে কতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত না? তাহলে হচ্ছে কি এই পোর্শনটা আমার কি ফ্র্যাকচার নাই, তাহলে আলটিমেটলি আমার টানেলটা কি হয়ে যাচ্ছে? সেফ হয়ে যাচ্ছে। আবার তুমি যদি দেখো সিনক্লাইনের ক্ষেত্রে ডাজ নট প্রোভাইড এ সুইটেবল লোকেশন। সিনক্লাইন বলতে চাচ্ছে এটা একটা সুইটেবল লোকেশন না। কেন? The fractures along the trough diverge downward with the result that the fracture blocks are loose to fall out. Infiltrating water may cause serious seepage problem. Any aquifer if touch upon cause flooding. এখন দেখো তাহলে সিনক্লাইনের ক্ষেত্রে কি হচ্ছে? আমার এখান থেকে ক্র্যাক গুলো শুরু হলো, সে নিচে যাচ্ছে। এই পোর্শন থেকে ক্র্যাক শুরু হয়ে নিচে যাচ্ছে, এই পোর্শন থেকে ক্র্যাক শুরু হয়ে নিচে যাচ্ছে। তো আলটিমেটলি এটা যদি টাচ করে এখানে, এই পোর্শনের ক্র্যাকটা কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে যদি কোনো ওয়াটার বডি থাকে, সে ফ্র্যাকচার বরাবর পানি আসবে, পানি প্রবেশ করবে কোথায় গিয়ে? আলটিমেটলি টানেলে প্রবেশ করবে। এখানে যেমন একটা সেফ সাইড আছে, এই পোর্শনে আমার কোনো ধরনের কি হয় নাই, ফ্র্যাকচার হয় না। ফ্র্যাকচারটা আমার কি ছিল? উপরের দিকে মুভ করতেছে। আর এখানে ফ্র্যাকচারটা মুভ করতেছে কোথায়? নিচের দিকে। নিচের দিকে মুভ করতে করতে একসময় যদি টানেলে এসে প্রবেশ করে, তাহলে যদি কোনো ওয়াটার বডি থাকে, ওয়াটার বডি থেকে ওয়াটার যদি লিকেজ হয়ে আসে, সেই ওয়াটারটা কোথায় গিয়ে প্রবেশ করবে? টানেলে গিয়ে প্রবেশ করবে। তো সেই জন্য বলতে যাচ্ছে সিনক্লাইন কোনোভাবে একটা গুড লোকেশন না ফর হচ্ছে কি সিনক্লাইনের ফোল্ড এক্সিস কোনোভাবে গুড লোকেশন না একটা টানেল বসানোর জন্য। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো ইন কেস অফ টানেল অ্যাক্রস দ্য ফোল্ড এক্সিস, সেম। আবার দেখো আমার তো শুধুমাত্র একটা চিন্তা করলাম আমি অ্যালং ফোল্ড এক্সিস। এখন আমি যদি এভাবেও তো চিন্তা করতে পারি আমি টানেল গুলোকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বলতে যাচ্ছে অ্যান্টিক্লাইন বেটার লোকেশন দেন হচ্ছে সিনক্লাইন। অ্যাডভান্টেজ কি? গ্রেটার স্ট্যাবিলিটি অ্যান্ড লেজার প্রবলেম অফ ইনফিল্ট্রেটিং ওয়াটার। এটাতে হচ্ছে কি একটা সুবিধা, গ্রেটার অ্যাডভান্টেজ হচ্ছে কি গ্রেটার স্ট্যাবল থাকবে, স্ট্যাবিলিটি এবং লেজার কম প্রবলেম হবে ইনফিল্ট্রেটিং ওয়াটারের। আবার সিনক্লাইনের ক্ষেত্রে হবে লেজার স্ট্যাবিলিটি অ্যান্ড ফ্রিকোয়েন্ট সিপেজ প্রবলেম। তাহলে হচ্ছে এখানে দেখো আমি যদি সেম এভাবে যদি টানেল ক্রিয়েট করি, সেম আগের অবস্থা, আমার এখানে ফ্র্যাকচার গুলো কোথায় যাচ্ছে? আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। আর এখানে ফ্র্যাকচার গুলো কোথায় হচ্ছে? ডাউনওয়ার্ড
মুভমেন্ট হচ্ছে। তো ডাউনওয়ার্ড মুভমেন্ট হলে আলটিমেটলি ফ্র্যাকচার গুলো কাকে টাচ করতেছে? টানেলকে টাচ করতেছে। আর এখানে আপওয়ার্ড মুভমেন্টের জন্য ফ্র্যাকচার গুলো কাকে টাচ করতেছে না? টানেলকে টাচ করতেছে না। তো আলটিমেটলি এই জন্যই হচ্ছে কি আমার কি হবে, এই জন্য আমার অ্যান্টিক্লাইন পজিশনটা সেফ, দেন হচ্ছে কি সিনক্লাইন। এরপর দেখো জয়েন্টেড ফরমেশন। জয়েন্টস মেক দ্য রক উইক অ্যান্ড আনস্টেবল, জানি আমরা এটা। হাউএভার দে রিলিজ দ্য স্ট্রেন অলসো only when numerous and extensive, যখন অনেক বেশি অ্যামাউন্টে থাকবে আর বড় হবে। জয়েন্টস কজ সিরিয়াস প্রবলেম অফ স্টেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ সিপেজ। জয়েন্ট গুলো কি কাজ করে? সিপেজ ফ্লো এর মিডিয়াম হিসেবে কাজ করে। তো গ্রাউটিং ইজ এ ভেরি কমন অ্যান্ড সুইটেবল সলিউশন। সেক্ষেত্রে যদি প্রবলেম আমরা দেখি জয়েন্টের, সেক্ষেত্রে আমরা গ্রাউটিং করে ফেলবো। আর যদি সিরিয়াস প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে? লাইনিং প্রোভাইড করতে হবে। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং এই ফিগারটা যদি দেখো, এই ফিগারটা দিয়ে কি বুঝাচ্ছে দেখো। এটার ইনিশিয়াল পজিশনে কি ছিল? ইনিশিয়াল এই জিনিসটাকে তুমি যদি উপরে তুলে দাও তাহলে ইনিশিয়াল পজিশনে কি ছিল? এটা উপরে বেড লেয়ার ছিল, আর এখানে কি ছিল? এটা কন্টিনিউয়াস একটা টানেল ছিল। এটা একটা টানেল, এটাও হচ্ছে কি একটা টানেল। এটা যখন এটাকে তুমি যদি উপরে তুলে দাও, ইনিশিয়াল অবস্থা চিন্তা করো, এটা হচ্ছে কি বেড প্লেন ছিল, আর এটা হচ্ছে কি টানেল ছিল। এখন যদি কোনোভাবে ফল্টিং থাকে, তুমি যেখানে টানেল বানাচ্ছ সেই বেড লেয়ারে যদি ফল্টিং থাকে, সে ফল্টিং এর জন্য কি হয় আমরা জানি? ডিসপ্লেসমেন্ট হয় ফল্টিং বরাবর। সেই ডিসপ্লেসমেন্টের জন্য যদি আমার দেখো এভাবে যদি আমার বেডটা ফেল করে, তাহলে আমার টানেলটা কি হলো? আর দেখো এখানে টানেলটা গিয়ে আলটিমেটলি কাকে পাচ্ছে? বেডকে পাচ্ছে। এখানে টানেলটা এখানে বেডকে পাচ্ছে। তা আলটিমেটলি আমি টানেল যে উদ্দেশ্য নিয়ে বানালাম সেই উদ্দেশ্যটা আর ফুলফিল করলো না। সেটাই বলতে চাচ্ছে faults presents the most serious problem. The movement along the fault plane crossing the tunnel has dislocated the tunnel, causing a complete loss. যেখানে একটা টানেল ছিল, এরকম কন্টিনিউয়াস একটা টানেল ছিল, জাস্ট ফল্টিং হওয়ার ফলে আমার টানেলটা কি হয়ে গেল? লোকেশন চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি যে উদ্দেশ্য নিয়ে আমি টানেলটা বানালাম সেই উদ্দেশ্যটা পুরোটাই আমার কি করলো? ফেল করলো। Care should be taken to avoid these structures. যেখানে ফল্ট আছে সেরকম স্ট্রাকচার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। However, a small and inactive fault are not dangerous. Weak and crushed rock along the fault zone should be excavated. যদি weak crushed rock থাকে সেটাকে তুলে নিতে হবে এবং ফিল করতে হবে উইথ reinforced concrete দিয়ে আমাদের ওই লোকেশন গুলোকে ফিল আপ করতে হবে। এরপর দেখো গ্রাউন্ড ওয়াটার কি impervious rock formation should be selected for টানেলিং, যাতে কোনো ধরনের পারমিয়েবল রক না থাকে সেরকম আমাদের চিন্তা করতে হবে। ওয়াটার বিয়ারিং ফরমেশন শুড বি কমপ্লিটলি অ্যাভয়েডেড। ওয়াটার বডি যাতে না থাকে সেটাও চিন্তা করতে হবে, কারণ ওয়াটার বডি থাকলেই সেখানে কি হবে? লিকেজ হওয়ার চান্স থাকবে। ইন কেস অফ সিপেজ প্রবলেম যদি থাকে, গ্রাউটিং এন্ড লাইনিং আর সুইটেবল মিনস অফ প্রোটেকশন। গ্রাউটিং অথবা লাইনিং আমরা করতে পারি। সলিউশন এফেক্টস অফ গ্রাউন্ড ওয়াটার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখন গ্রাউন্ড ওয়াটারে যদি তোমার কোনো কিছু সলিউবল কোনো কিছু থাকে কেমিক্যাল, তাহলে সেটা কি করে? অনেক সময় ইট মে কজ সাম অফ দ্য রক, কার্বনেট রক গুলোকে কি করে? হাইলি কাভার্নাস, মানে হচ্ছে কি রক গুলো গর্তযুক্ত হয়ে যায়। রক গুলো আর কি কন্টিনিউয়াস থাকে না সলিউশনের উপস্থিতিতে, বিশেষ করে কার্বনেট রক গুলো। আর কার্বনেট রক থাকে না, সেখানে কেমিক্যালের সাথে কি করে? রিয়াকশন করে সেগুলো গর্ত হয়ে যায়। তো এসব ফরমেশন গুলোকে আমাদেরকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। এরপর তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে হাইওয়ে। এই হাইওয়েতে আমাদের অনেকগুলো টপিক আমরা ড্যাম, রিজার্ভার, টানেল পড়ানোর সময় কিছু টপিক আমরা হচ্ছে কি কভার করছি। তো ওই জন্য ডিটেল জিনিসটা তোমরা বই থেকে পড়ে নিবা। এখানে আমি যেগুলো পড়াচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই আমি পড়াচ্ছি, ডিটেলটা তোমরা বই থেকে পড়ে নিবা, কারণ এইসব ডিটেলগুলো আমি কোথায় কভার করছি, আগে টপিকগুলোতে কভার করছি, ওই জন্য রিপিট না করার জন্য আমি এখানে আর লিখি নাই। তোমরা মেইন এটা ডিটেল, হাইওয়ে ডিটেলটা তোমরা বই থেকে পড়ে নিবা। আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে তুলে ধরছি। In hilly areas, only a strong and stable slope should be selected for the road. এটা তো জানা কথা। তুমি একটা হিলি এরিয়াতে রোড বানাচ্ছ, তোমাকে অবশ্যই স্লোপটা কি হতে হবে? স্টেবল হতে হবে। তুমি যদি একটা আনস্টেবল স্লোপের রোড বানাও তাহলে তোমার রোডটা কি করবে? ফেল করবে। ফর মাইনিং সাইডিং পসিবিলিটিস, যদি কোনো পসিবিলিটি থাকে যেখানে স্লাইড হতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে রিটেনিং ওয়াল প্রোভাইড করতে হবে। A small portion of crushed and weak rock should be either grouted. যদি হচ্ছে উইক রক থাকে অথবা ক্রাশ রক থাকে, সেগুলোকে কি করতে হবে? এক্সকাভেট করে গ্রাউটিং করতে হবে, স্ট্যাবিলাইজ করতে হবে, অথবা সেগুলোকে কি করতে হবে? এক্সকাভেট করে ফিল করতে হবে স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে। যে জায়গাগুলোতে তোমার উইক রক আছে সেগুলোকে কি করতে হবে?
হয় গ্রাউটিং করে দিতে পারো অথবা ওই জায়গায় গর্ত করে ওখানে আরো স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে তুমি অ্যাড করতে পারো। আবার আরেকটা জিনিস দেখতে হবে, ট্রাফিক লোড শুড বি অ্যাডজাস্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডিংস টু দ্য স্ট্রেংথ এন্ড স্টেবিলিটি। এটাও চিন্তা করতে হবে আমার রোডের ক্যাপাসিটির তুলনায় আমি যদি হ্যাভি বিকেল ওখানে পাস করাই তাহলে সেই হ্যাভি বিকেলের লোড আমার রোড নিতে পারবে না, তাহলে ওদের ট্রাফিকের লোডটা কতটুকু হবে সেটাও আমাকে কি করতে হবে, যে ঠিক করে দিতে হবে এর বেশি লোড আমার রোড নিতে পারবে না, তো এর থেকে বেশি লোডের কোনো ট্রাফিক যাতে সেখানে মুভমেন্ট না করে। প্রপার ড্রেনেজ মাস্ট বি প্রোভাইডেড, ড্রেনেজ ফ্যাসিলিটিও থাকতে হবে as its constant flow and accumulation on the road। কারণ হচ্ছে কি রোডের মধ্যে যদি কন্টিনিউয়াস ফ্লো হয় আর পানি যদি জমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি আমার রোড ম্যাটেরিয়াল গুলো কি হয়ে যাবে, একটা একটা থেকে ছুটে যাবে, প্লাস সেখানে কি হবে সয়েলে ইরোশন হবে। ইন মার্শি অ্যান্ড ওয়াটার লক এরিয়া, যেখানে জলাবদ্ধ ভূমি থাকবে সেখানে প্রপার ড্রেনেজ অফ সাবসারফেস অ্যান্ড সারফেস ওয়াটার শুড বি প্রোভাইডেড। সেখানে অবশ্যই হচ্ছে ড্রেনেজ ফ্যাসিলিটি প্রোভাইড করতে হবে যাতে কোনোভাবে আমার রোডের উপরে অথবা রোড ফরমেশনে যাতে পানি জমে না থাকে, কারণ সেক্ষেত্রে কি হবে আমার ম্যাটেরিয়াল গুলো কলাপস করবে, ম্যাটেরিয়াল গুলোতে ইরোশন হবে, তো আমার রোডটাও কি করবে কলাপস করবে। দ্য উইক অ্যান্ড লুজ সয়েল শুড বি স্ট্যাবিলাইজড। দ্য উইক এবং লুজ সয়েল, আমার যে উইক লুজ সয়েল আছে সেগুলোকে কি করতে হবে স্ট্যাবল করতে হবে। and to avoid any chance of subsidence, যদি কোনো ধরনের ভূমিধস না ঘটে সেক্ষেত্রে আমাকে অবশ্যই লুজ সয়েল আর উইক সয়েল গুলো অ্যাভয়েড করতে হবে। আর যদি অ্যাভয়েড না করতে পারে সেগুলোকে আমি গ্রাউটিং অথবা লাইনিং কোনো কিছু দিয়ে অথবা স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে সেগুলোকে আমাকে কি করতে হবে স্টেবল এবং স্ট্রং করতে হবে। তোমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। কার কি কোনো কোশ্চেন আছে? আমাকে শুনতেছো? Yes, ma'am. আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে বলো, আর যদি না কোশ্চেন থাকে তাহলে ক্লাস শেষ করব। মিস কারো কোনো কোশ্চেন নাই? মিস রিজার্ভারের বেসিন কি আর্টিফিশিয়ালি তৈরি করতে হবে আমাদের? তোমার লোকেশনের উপর তোমাকে তো আগে কি করতে হবে, তোমাকে তো সার্ভে করতে হবে আগে না, তোমাকে সার্ভে করতে হবে, তোমাকে এই যে আমরা কি পড়ছিলাম প্রিলিমিনারি সার্ভে করতে হবে, ডিটেইল সার্ভে করতে হবে, ঠিক আছে? তো তুমি যখন সার্ভে করবা তখন তোমার ওই লোকেশনে তুমি যখন দেখবা কি থাকবে, যদি দেখো যে আমার কোনো ধরনের কি থাকে, কোনো ধরনের যদি লিকেজ থাকে, হ্যাঁ সেগুলোকে কি করতে হবে ট্রিট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয় তাহলে যেটা আছে সেটাই থাকবে। আর্টিফিশিয়ালি একদম যে করে তা তো না, আর্টিফিশিয়ালিও করে, ন্যাচারাল থাকতে পারে। যেসব জায়গায় দরকার, যেসব পজিশনে তোমার লিকেজ থাকবে সেগুলোকে তোমাকে কি করতে হবে ট্রিটমেন্ট করে শিওর করতে হবে যে ওখানে কোনো লিকেজ প্রবলেম থাকবে না। সেটা এনশিওর করার পরেই তারপর তুমি কাজ শুরু করতে পারবে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তোমাদেরকে তো সিটির জন্য যা যা পড়ানো হয়েছে ওগুলো দিয়ে দেওয়া হয়েছে না স্লাইড গুলো? ইয়েস মিস। তো তোমাদের এই আজকে যেটা পড়াইছি সেটার স্লাইডটাও দিয়ে দিব, ঠিক আছে? এখন আমাকে দেখো তোমাদের মিড টার্ম কি নেক্সট উইক? ইয়েস মিস। আচ্ছা দাঁড়াও, আজকে আমি একটু হিসাব করি। তোমাদের আজ 18 তারিখ একটা সিটি নিব, ঠিক আছে? এখন যেহেতু মিড টার্ম তোমাদের হচ্ছে 21 থেকে 25, ঠিক আছে? এরপর হ্যাঁ বলো। 21 থেকে 29 সম্ভবত মিস, এখনো নোটিস। ইয়েস মিস, কারণ মানে ওই 26 27 শুক্র শনি সহ ম্যাম, আর এরকম মানে 29 শুনছি মিস, নট 29 শিওর। কেমন হয়? 29 এক সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে না মিস? একটু বেশি আছে সম্ভবত। আচ্ছা যেটাই হোক আমার সমস্যা নেই, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমাদের
আর একটা ক্লাস অথবা 2টা ক্লাস আমি নিব, ঠিক আছে? সেখানে তোমাদের একটা হচ্ছে যে এরপর একটা চ্যাপ্টার আছে ল্যান্ডস্লাইড, এটা আমি সবসময় পড়াই, ঠিক আছে? কিন্তু যেহেতু এবার তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছে, তো আমি চিন্তা করছি ওই ল্যান্ডস্লাইড চ্যাপ্টারের উপরে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিব। আমি তোমাদেরকে কোশ্চেন গুলো সিলেক্ট করে দিব, একটু বুঝাই দিব কিভাবে অ্যাসাইনমেন্টটা করবা। ওইটার জন্য ধরো যতদিন ক্লাস লাগে। আরেকটা সিটি কখন দিবা সেটা বলো আমাকে। মিস নেক্সট মান্থে মিস আরেকটা দেওয়া যাবে মিস। নেক্সট মান্থে কয় তারিখ দিবা বলো? এপ্রিলের 8 তারিখে মিস। এপ্রিল 8 তারিখ কি বার করতেছে মিস? বৃহস্পতিবার। বৃহস্পতিবার দেওয়ার দরকার নেই, ক্লাস টাইমে দাও না, সমস্যা তাহলে নেই। 7 তারিখ দিই। 7 তারিখ বুধবার তো, তাহলে এপ্রিলে 7 তারিখ দাও, সমস্যা নাই। ওকে ম্যাম। ঠিক আছে, মানে একটা হচ্ছে তাহলে 18 তারিখ নিচ্ছি, আর একটা নিব হচ্ছে এপ্রিলের 7 তারিখ, বুঝছো? সেটা কি, সেটা থাকবে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটার উপর। আমি যে ড্যাম, রিজার্ভার, হাইওয়ে এটা যে পড়ালাম, ঠিক আছে, এটার উপরে তোমাদের থাকবে, বুঝছো? তাহলে এপ্রিলের 7 তারিখ সেকেন্ড সিটি। আরেকটা অ্যাসাইনমেন্টের জন্য আমি তোমাদেরকে টাইম দিব, সমস্যা নাই। অ্যাসাইনমেন্টের জন্য তোমরা যদি বলো 2-3 সপ্তাহ নিবা, কোনো সমস্যা নাই। ওই অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি নেক্সট ক্লাস কবে পাচ্ছি তোমাদের? তো মিড টার্মের পরে না মিস? বৃহস্পতিবারই তো পাচ্ছেন মিস। না, বৃহস্পতিবারে পড়াবো না, বৃহস্পতিবারে খালি সিটি নিব, ঠিক আছে? তাহলে মিস ইয়ার পরে মিড টার্মের পরে, বন্ধের পরে আমাকে একটু তোমাদের নেক্সট ক্লাস কবে বন্ধ, কত তারিখ পর্যন্ত হচ্ছে জানাই, আমাকে নেক্সট ক্লাসটা কনফার্ম করিও সিআর। তো ওই ক্লাসে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিব। এরপর অ্যাসাইনমেন্টটা তোমরা 2-3 সপ্তাহ যত টাইম দাও সমস্যা নাই, 3 সপ্তাহের বেশি নেওয়া যাবে না আর কি, ঠিক আছে? 2-3 সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা, তাহলে আলটিমেটলি আমি আমার পার্টও শেষ হয়ে যাবে আশা করি। তারপর অপুর পার্ট তো শেষ হয়ে যাবে না? অপুর তো মোটামুটি মানে অ্যাসাইনমেন্ট নিয়ে নিছে তোমাদের। ইয়েস মিস, খালি একটা সিটি বাকি স্যার। হ্যাঁ সিটি, তাহলে আমাদের সিটি গুলো অ্যাসাইনমেন্ট গুলো হয়ে গেলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছ আর কি, ঠিক আছে? আশা করতেছি রোজার আগেই মোটামুটি শেষ করে দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে? ইয়েস মিস। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি, তোমরা সিটির জন্য প্রিপারেশন নাও। 18 তারিখ 12টার দিকে সিটি। আর কার কোনো কোশ্চেন আসছে? শেষ করতেছি ক্লাস।